হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা এনআইওএস থেকে 10th বা 12 পরীক্ষা দিচ্ছ, এপ্রিল 2025-এর পাবলিক এক্সাম দেবে, তাদের জন্য কিছু আপডেট ইনফরমেশান আছে। এবং যারা নতুন ভর্তি হতে চাইছো তাদের জন্য পরীক্ষা হবে অক্টোবর 2025। তো তাদের জন্য কিছু ইনফরমেশান আছে যে এই বোর্ডের কী কী নিয়মে পরীক্ষা হয়, কোন কোন বিষয়গুলো থাকে, অ্যাসাইনমেন্ট, টিএমএ, প্র্যাকটিক্যাল, এগুলো কি হয়। যারা প্রথম ভিডিও দেখছো তাদের জন্য কিছু বেসিক ইনফরমেশান নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো ভিডিও শুরু করা যাক। প্রথম যদি দেখি যে পাবলিক এক্সাম এনআইওএসে বছরে দুবার হয়, একটা হয় এপ্রিল মাসে আর একটা হচ্ছে অক্টোবর মাসে। যেটা এপ্রিল মাসে হয় সেটা হচ্ছে ব্লক 1 স্ট্রিম 1, যেটা অক্টোবরে হয় সেটা ব্লক 1 স্ট্রিম 2। তো সামনে যে পরীক্ষা আছে এপ্রিল 2025, সেটা হচ্ছে ব্লক 1 স্ট্রিম 1। স্ট্রিম 1 এপ্রিল এবং অক্টোবর দুটোই স্ট্রিম 1। এপ্রিলটা হচ্ছে ব্লক 1 আর অক্টোবরটা হচ্ছে ব্লক 2, ঠিক আছে? কারা এই এপ্রিল এবং অক্টোবরে পরীক্ষা দিতে পারে? যারা হচ্ছে ফ্রেশ স্টুডেন্ট, অর্থাৎ প্রথমবার এনআইওএসে পরীক্ষা দিচ্ছে সেই ফ্রেশ স্টুডেন্টস, কোনো ফেল স্টুডেন্ট না, আগের বোর্ডের রেজাল্ট নিয়ে এখানে পরীক্ষা দিচ্ছে এরকম যারা নেই তারাই হচ্ছে ফ্রেশ স্টুডেন্ট। তারা দিতে পারে। ডুয়েল এনরোলমেন্ট দিতে পারে। ডুয়েল এনরোলমেন্ট মানে হয়তো আগের অন্য কোনো বোর্ড থেকে পাশ করে গেছে, পরীক্ষা দিয়েছিল, পাশ করে গেছে, কিন্তু নম্বর আশানুরূপ হয়নি, আবার নতুন করে কিছু সাবজেক্ট পরীক্ষা দিয়ে সে তার নম্বর বাড়াতে চায়, এদেরকে ডুয়েল এনরোলমেন্ট বলে। এক্ষেত্রে একটা থেকে চারটে অবধি সাবজেক্ট পরীক্ষা দেওয়া যায়, ঠিক আছে? যে কটা সাবজেক্ট পরীক্ষা দেবে সে কটা সাবজেক্টের মার্কশিট পাবে। তো এইটা ডুয়েল এনরোলমেন্ট, এরাও পাবলিক এক্সাম দিতে পারে অক্টোবর বা এপ্রিল মাসে। কোনো ফেল স্টুডেন্ট, কিন্তু আদার বোর্ডের কোনো ফেল স্টুডেন্ট এই পাবলিক এক্সাম দিতে পারে না। কেবলমাত্র যদি এনআইওএসের নিজের বোর্ডের ফেল স্টুডেন্ট হয়, হয়তো অক্টোবরে পরীক্ষা দিয়েছিল বা বেশ কিছু আগে, তারও আগের বছর, 1 বছর 2 বছর আগে পরীক্ষা দিয়েছে, ফেল করেছে, হয়তো 3-4টে সাবজেক্ট ফেল আছে, সে কিন্তু আবার এক্সাম ফর্ম ফিল আপ করে পুনরায় এই পাবলিক এক্সাম দিতে পারবে। কেবলমাত্র এনআইওএসের যদি স্টুডেন্ট ফেল স্টুডেন্ট হয় তাহলেই সে পাবলিক এক্সাম দিতে পারবে। অন্য কোনো বোর্ডের ফেল স্টুডেন্ট পাবলিক এক্সাম দিতে পারেন। তাদের জন্য অন ডিমান্ড এক্সাম আছে এবং সেই বছরই, যে বছর সে ফেল করবে সেই বছরই অন ডিমান্ড দিতে হবে, ঠিক আছে? যদি 10th হয়, 10th-এর পাশের নিয়ম হচ্ছে টিএমএ, প্র্যাকটিক্যাল, থিওরি, তিনটে মিলিয়ে মার্কস পেতে হয়। তিনটে বিষয় মিলিয়ে মার্কস পেতে হয়, তাহলে সে পাস হয়ে যাবে। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি দেখা যায় টিএমএ হয়তো 16 পেয়েছে আর প্র্যাকটিক্যালে হয়তো দেখা যাচ্ছে 40 পেয়ে গেছে, 60-এ 40 পেয়েছে, যেমন ডাটা এন্ট্রি অপারেশনে 60 আছে, সেখানে দেখা যাচ্ছে 40 পেয়ে গেছে, তার মানে এই দুটো মিলে অলরেডি তার হয়ে গেল 56। সে যদি থিওরি পরীক্ষা নাও দেয় তাহলেও সে পাস হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে 10th-এর ক্ষেত্রে। আর 12-এর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল, থিওরি দুটো আলাদা আলাদাভাবে তাকে মার্কস পেতে হবে, ঠিক আছে? প্র্যাকটিক্যালে 33% পেতে হবে, আবার অ্যাসাইনমেন্টেও 33% পেতে হবে। যদি একই রকম উদাহরণ দিই আমি, যে প্র্যাকটিক্যালে এই 60-র মধ্যে দেখা যাচ্ছে 56 পেয়েছে ধরে নিলাম, ডাটা এন্ট্রি অপারেশনের ক্ষেত্রে। ডাটা এন্ট্রি অপারেশনে 60 নম্বর প্র্যাকটিক্যাল থাকে, তো সেখানে দেখা যাচ্ছে যে 56 পেয়েছে, তার মানে 33 পাস নম্বর, তার চেয়ে অনেক বেশি। কিন্তু দেখা গেল থিওরি পরীক্ষা, যে 40 নম্বরের যে থিওরি পরীক্ষা হয়, সেই থিওরি পরীক্ষাতে ফেল করে গেছে। তো সেখানে কিন্তু যদি ফেল করে তাহলে তার ওভারঅল কিন্তু ফেল চলে আসবে, ঠিক আছে? তার এরকম রেজাল্ট আসবে SOICT, তার মানে তার থিওরি পরীক্ষা আবার দিতে হবে, ঠিক আছে? তার SOICT আসবে, প্র্যাকটিক্যালে তার পাস থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। অর্থাৎ পাবলিক এক্সাম কারা দিতে হচ্ছে? ফ্রেশ স্টুডেন্ট, যার নম্বর বাড়াবে, ডুয়েল এনরোলমেন্ট, আর এনআইওএসের ফেল স্টুডেন্টরা দিতে পারবে, ঠিক আছে? অন্য বোর্ডের ফেল স্টুডেন্ট দিতে পারবে না। আর 10th-এর হচ্ছে সব মিলিয়ে পাস করতে হয়, 12-এর হচ্ছে আলাদা আলাদা প্রত্যেকটা 33% পেতে হয়, ঠিক আছে?
এবারে যদি প্রত্যেকটা পার্ট একটু আমি আলাদা আলোচনা করি ছোট করে সংক্ষিপ্তভাবে, তাহলে যদি বলি টিএমএর পুরো কথা হচ্ছে টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট। প্রত্যেকটা সাবজেক্টের যত নম্বর থিওরি থাকে তার 20% হচ্ছে টিএমএ থাকে। অর্থাৎ যদি এটা প্রত্যেকটা সাবজেক্টেরই থাকে, সমস্ত সাবজেক্ট 20% থিওরি, 20% হচ্ছে অ্যাসাইনমেন্ট। যেগুলো সাবজেক্ট 100 নম্বর, যেমন বাংলা, ইংরাজি, হিস্ট্রি, এগুলো হচ্ছে 100 টোটাল থিওরি পেপার, তার 20 নম্বর মানে হচ্ছে 20 নম্বর, 20% মানে 20 নম্বর হচ্ছে তার অ্যাসাইনমেন্ট। আর যে সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো 80 নম্বর করে হচ্ছে থিওরি, 20 নম্বর প্র্যাকটিক্যাল। তাহলে 20 নম্বর প্র্যাকটিক্যাল বাদ দিলে থিওরি থেকে 80 নম্বর, সেই 80 নম্বরের 20% মানে হচ্ছে 16 নম্বর। 16 নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে। আর যে সমস্ত সাবজেক্ট, যেমন 16 নম্বর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হোম সায়েন্স, ঠিক আছে, এগুলো হচ্ছে 16 নম্বর। 14 নম্বর হচ্ছে 30% যে সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল থাকে, সেগুলো যদি বাদ দেওয়া হয়, তার মানে ফিজিক্যাল এডুকেশন আছে, ফিজিক্যাল এডুকেশনে 14 নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকে, ঠিক আছে। 30 প্র্যাকটিক্যাল মানে হচ্ছে 70 নম্বর হচ্ছে থিওরি। 70 নম্বরে 20% মানে 14 নম্বর হচ্ছে তার অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। 12 নম্বর, 8 নম্বর, 12 নম্বর হচ্ছে এগুলো যেগুলো কম্পিউটার সায়েন্সের হচ্ছে 60 নম্বর হচ্ছে তার থিওরি, 40 প্র্যাকটিক্যাল। তাহলে 60-এর হচ্ছে যদি 20% হয় তাহলে 12 নম্বর, ঠিক আছে। আর ডাটা এন্ট্রি, অপারেশন, পেন্টিং, এগুলো হচ্ছে 60 করে, তার 20% মানে হচ্ছে 8 নম্বর এসে দাঁড়াচ্ছে, ঠিক আছে। 40 নম্বর হচ্ছে তার থিওরি, 40-এর 20% 8 নম্বর হচ্ছে তার অ্যাসাইনমেন্ট। তাহলে এইগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট নম্বর। অ্যাসাইনমেন্টের সিলেবাস হচ্ছে টোটাল যে সিলেবাস থাকে, সেই সিলেবাসের 40% হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকে। এই 40% এখান থেকে 6টা প্রশ্ন লিখতে হয়। এখন অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে অলরেডি, যারা এপ্রিল 2025-এর জন্য পরীক্ষা দিবে তাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে, তারা কিন্তু অ্যাসাইনমেন্ট লিখতে পারো। যারা অ্যাসাইনমেন্ট ঠিকঠাক লিখে উঠতে পারছো না, আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা রেডি হ্যান্ড রিটেন অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা নিজেরা কেবলমাত্র হাতে লিখে এনআইএসের তোমাদের যে ড্যাশবোর্ড আছে সেই পোর্টাল থেকে তোমরা জমা করে দিতে পারবে, ঠিক আছে। এনআইএসের যে অ্যাসাইনমেন্ট এই মুহূর্তে যারা এপ্রিল 2025-এ পরীক্ষা দিচ্ছে, তাদের সাবমিটেড ডেট আছে 1 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি, ঠিক আছে। অর্থাৎ অলরেডি কিন্তু অ্যাসাইনমেন্টের জমা দেওয়া চলছে। যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে তারা নম্বর পেয়ে যাবে, এবং যারা এখনও জমা দেওনি, লিখতে পারোনি, তারা অ্যাসাইনমেন্ট লিখে জমা দাও। অ্যাসাইনমেন্ট কিন্তু তোমার ড্যাশবোর্ড থেকেই তুমি অ্যাসাইনমেন্ট কী কী লিখতে হবে সেটা পেয়ে যাবে, এবং অ্যাসাইনমেন্টের জন্য 40% যে সিলেবাস দেওয়া আছে সেখান থেকে তোমাকে উত্তর লিখতে হবে। যদি সেটা কঠিন মনে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট লিখে দেবো, ঠিক আছে। সেটা নিয়ে দুশ্চিন্তার কোনো বিষয় নেই। প্রত্যেকটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্টটা তুমি যদি ঠিকঠাক লিখে জমা দাও তাহলে কিন্তু অনেকটা নম্বর তোমার বেড়ে যায়। অ্যাসাইনমেন্ট ওভারঅল মার্কস বাড়াতে অনেক সাহায্য করে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল কি আছে? প্র্যাকটিক্যাল হচ্ছে দুটো পার্ট থাকে প্র্যাকটিক্যালে, একটা হচ্ছে পিসিপি থাকে আর একটা হচ্ছে প্রজেক্ট সাবমিশন থাকে। দুটো পার্ট, একটা পার্ট হচ্ছে এইটা, একটা পার্ট হচ্ছে এটা, পিসিপি এবং প্রজেক্ট। পিসিপি কি? পিসিপি হচ্ছে পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম। যে সমস্ত সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যালস আছে সেই প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোতে পিসিপি হয়, অর্থাৎ কিছু ক্লাস কন্ডাক্ট হয়। মোটামুটি 20 থেকে 22টা থিওরি ক্লাস হয় এবং 5টা প্র্যাকটিক্যাল ক্লাস হয়। থিওরি যে পরীক্ষা মানে ক্লাসটা হয় সেইটা কিন্তু ম্যান্ডেটরি নয়, সেটা তুমি নাও অ্যাটেন্ড করতে পারো, নাও যেতে পারো, কিন্তু প্র্যাকটিক্যাল যে 5টা ক্লাস সেটা ম্যান্ডেটরি, তোমাকে যেতেই হবে, উপস্থিত থাকতে হবে, নয়তো তুমি মার্কস পাবে না, ঠিক আছে। এই যে 5টা ক্লাস, এই 5টা ক্লাস হচ্ছে কন্ডাক্টেড হয় ফেব্রুয়ারি মাস থেকে। যারা এপ্রিল মাসে পরীক্ষা দেবে তাদের এটা ফেব্রুয়ারি মাস থেকে হয়। কিন্তু অনেক সময় কি হয়, থিওরি যে ক্লাসগুলো হয় তার সাথেই অনেক স্টাডি সেন্টার তারা কি করে প্র্যাকটিক্যালটার পিসিপিটাও করিয়ে নেয়। তো সেটা ফেব্রুয়ারিতে গিয়ে তুমি যখন জিজ্ঞেস করবে, হয়তো অনেক সেন্টার তোমায় বলবে যে আমাদের তো পিসিপি হয়ে গেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি সমস্যায় পড়তে পারো। তো অলরেডি এখন থেকে তোমরা যারা ড্যাশবোর্ডে আছে, ড্যাশবোর্ডে গিয়ে তোমরা ওখানে পিসিপি শিডিউল দেওয়া থাকে, সেই শিডিউল যদি ওখানে কিছু না দেওয়া থাকে তাহলে তোমাদের যে স্টাডি সেন্টার আছে, তোমাদের যে আই কার্ড বেরিয়েছে, আই কার্ডের নিচে যে স্টাডি সেন্টারের অ্যাড্রেস দেওয়া আছে, সেই স্টাডি সেন্টারে তোমরা যোগাযোগ করতে পারো, তাদের পিসিপি কবে হবে তোমরা এটা খোঁজ নিতে পারো। 99% ক্ষেত্রে পিসিপি তোমার যে স্টাডি সেন্টার, যে স্কুলে তুমি ভর্তি হচ্ছে, যেখানে অ্যাডমিশন আছে, সেখানেই পিসিপি ক্লাস হয়। দু একটা ক্ষেত্রে পিসিপির জন্য আলাদা স্টাডি সেন্টার আসতে পারে, সেখানে গিয়ে পিসিপি করতে হতে পারে। আদারওয়াইজ যে স্কুলে ভর্তি আছে সেখানেই পিসিপি হয়, ঠিক আছে। সাধারণত ফেব্রুয়ারি থেকে হয়, কিন্তু তোমরা একটু আগে থেকে খোঁজ নেবে। আর একটা কি, এটা গেল একটা পার্ট। এই যে পিসিপি,
এবং এই যে প্র্যাকটিক্যালের দুটো পার্ট, এই পিসিবি এটার জন্য টোটাল প্র্যাকটিক্যালের 50% নম্বর থাকে পিসিপির জন্য, আর প্রজেক্টের জন্য নম্বর থাকে 50%। অর্থাৎ যদি কোনো সাবজেক্টে 60 নম্বর হচ্ছে তোমার প্র্যাকটিক্যালে থাকে, যেমন ডেটা এন্ট্রি, পেন্টিং এগুলোর ক্ষেত্রে, তাহলে তোমার পিসিবির জন্য থাকবে হচ্ছে 30 নম্বর, আর প্র্যাকটিক্যাল প্রজেক্ট সাবমিশনের জন্য থাকবে 30 নম্বর। ঠিক আছে, প্রজেক্ট সাবমিশনের জন্য থাকবে 30 নম্বর, এই মিলিয়ে হচ্ছে 60 নম্বর। ঠিক আছে, এবারে মনে করো তুমি পিসিবি 5টা ক্লাস যদি অ্যাটেন্ড না করো, তাহলে তোমার এই 30 নম্বরটা তুমি পাবে না। তুমি শুধু প্র্যাকটিক্যাল যে পরীক্ষা হবে সেদিন যদি তুমি অ্যাটেন্ড করো এবং তুমি ফাইল সাবমিট করো, তাহলে শুধু 30 নম্বর পাবে। যে সাবজেক্টে 20 নম্বর আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা হোম সায়েন্স, জিওগ্রাফি, এইসব ক্ষেত্রে 20 নম্বর করে হচ্ছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট, সেই সাবজেক্টগুলোর তোমার 10 নম্বর হচ্ছে পিসিপি, 10 নম্বর হচ্ছে ফাইল সাবমিশন। তুমি যদি পিসিপি না করো, তাহলে তুমি শুধু এই 10 নম্বরটা পাবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার 10 নম্বর যোগ হবে প্র্যাকটিক্যালের জন্য। তো পিসিবি ক্লাস অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, তার জন্য স্টাডি সেন্টারে যোগাযোগ করো। পিসিবির শিডিউল তোমার যে ড্যাশবোর্ড আছে সেখানে দিয়ে দেওয়া হবে, সেটা দেখে নেবে। এবং প্রজেক্ট যে আছে সে প্রজেক্ট অর্থাৎ খাতা বানাতে হবে। যে প্র্যাকটিক্যাল খাতা তোমরা ছোট থেকে বিভিন্ন প্র্যাকটিক্যাল, যে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের যে প্র্যাকটিক্যাল খাতাগুলো করেছো, সেরকমই তোমাকে প্র্যাকটিক্যাল খাতা করতে হবে। একদিকে সাদা, আরেকদিকে লাইন টানা, রুল টানা খাতা বানাতে হবে। যে দিকটা সাদা থাকবে সেদিকে প্রয়োজনে কোনো ছবি আঁকতে হবে, এবং সেই এক্সপেরিমেন্টসগুলো তোমাকে ডান দিকে লিখতে হবে। ঠিক আছে, তো ফাইল সাবমিশন হবে এবং এক্সাম হবে। এক্সামের দিন দুটো পার্ট থাকে, তোমাকে কিছু জিনিস লিখতে দিতে পারে এবং কিছু জিনিস ভাইবা দিতে পারে। ঠিক আছে, অর্থাৎ তোমার কিছু বিষয় লিখতে দেবে এবং কিছু জিজ্ঞেস করবে, যে তুমি ফাইল সাবমিট করেছো সেখান থেকে কিছু জিনিস তোমায় জিজ্ঞেস করতে পারে এবং তোমায় কিছু জিনিস লিখতে দিতে পারে। অনেক জায়গায় লিখতে দেয় না, আবার অনেক জায়গায় লিখতে দেয়। এটা সম্পূর্ণভাবে যে তুমি প্র্যাকটিক্যাল করছো, যেখানে তোমার প্র্যাকটিক্যাল হবে, সেই প্র্যাকটিক্যাল যে সেন্টার হচ্ছে তাদের ইচ্ছার উপর নির্ভর করে। সে চাইলে তোমায় লিখতে দিতে পারে, চাইলে ইন্টারভিউ নিতে পারে, না তো নাও নিতে পারে। ঠিক আছে, তো বিষয় হচ্ছে রিটেন এবং ভাইবা যদি তুমি তেমন কিছু লিখে আসতে না পারো, বা যা জিজ্ঞেস করছে সেগুলো যদি না বলতে পারো, তবুও তুমি ফাইল যে সাবমিট করছো, তুমি যে ফাইলটা, যে খাতাটা তুমি বানিয়েছো, সেই ফাইল যখন তুমি সাবমিট করছো এবং তুমি অ্যাটেন্ডেন্স শিটে যদি সই করে আসো, তাহলে তুমি একটা সম্মানজনক নম্বর পাবে। 20তে হয়তো 14-15 নম্বর পেয়ে যাবে। এবং যদি সব বলতে পারো, লিখতে পারো এবং ঠিকঠাক ফাইল জমা করো, তাহলে তুমি হয়তো 20তে 20ও পেতে পারো। ঠিক আছে, প্র্যাকটিক্যাল মার্কস 20 থাকে, 30 থাকে, 40 থাকে, 60 থাকে। ঠিক আছে, যেটা আগে বললাম বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে এরকম মার্কসগুলো থাকে। এগুলোর প্রত্যেকটা দুটো করে পার্ট, একটা হচ্ছে বললাম পিসিপি, আর একটা হচ্ছে এক্সাম বা ফাইল সাবমিশন, প্রত্যেকটারই দুটো করে পার্ট। ঠিক আছে, তো যেটা তুমি অ্যাটেন্ড করবে, যদি পিসিপি না অ্যাটেন্ড করো তাহলে ওই নম্বরটা চলে যাবে, বাদ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য পিসিপি অ্যাটেন্ড করবে এবং প্রজেক্টের জন্য খাতা বানাবে, ফাইল সাবমিট করবে। যারা প্র্যাকটিক্যালের জন্য ভাবছো কি লিখবে, কতলে লিখবে, কোত্থেকে লিখবে, যদি সেই সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদের প্রজেক্টের জন্য ফাইল রেডি করে দেবো, সেটা তোমরা সরাসরি নিয়ে গিয়ে তোমাদের যে খাতা আছে সেখানে লিখে তোমরা জমা করতে পারবে। ঠিক আছে, এবং এটা শুরু হবে হচ্ছে মার্চ মাসে। এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে হচ্ছে মার্চ 2025-এ। বোঝা গেল? এবারে যদি আমরা দেখি, তাহলে থিওরি পরীক্ষা। তোমার অ্যাসাইনমেন্ট হলো, তোমার প্র্যাকটিক্যাল হলো, এবার হচ্ছে থিওরি। থিওরি যেটা হয় সেটাই হচ্ছে পাবলিক এক্সাম থিওরি। এটাই হচ্ছে 60% টোটাল যে সিলেবাসে, যেটা কি বললাম যে টিএমএতে 40% সিলেবাসে টিএমএ হয়, বাকি যে 60% সিলেবাস থাকছে সেটাই কিন্তু পাবলিক এক্সাম হয়। পাবলিক এক্সাম এই মুহূর্তে যেটা সামনে আছে সেটা হচ্ছে এপ্রিল 2025, এপ্রিল মে দুটো মাস মিলিয়ে হবে। এপ্রিল মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে শুরু হয়ে যাবে। এপ্রিল মে 2025 সালে পরীক্ষা শুরু হবে। কোশ্চেন হবে 100 মার্কসের, প্রত্যেকটা সাবজেক্টে সে 80 নম্বর থাকুক বা তোমার যাই নম্বর থাকুক, তোমার মোটামুটি তোমার প্র্যাকটিক্যাল ডিডাকশন করার পরে যে নম্বরটা থাকবে সেটাই হচ্ছে তোমার মানে প্রশ্নের উপরে থাকবে। যদি প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকে তাহলে সেগুলোতে ম্যাক্সিমাম মার্কস 80 লেখা থাকে। ঠিক আছে, আর যেগুলো পুরোপুরি থিওরি সেগুলোতে 100 লেখা থাকে। ঠিক আছে, এবারে তার মধ্যে থেকে তোমার যে অ্যাসাইনমেন্ট মার্কসটা, সেই মার্কসটা বাদ দিয়ে, প্র্যাকটিক্যাল এবং অ্যাসাইনমেন্টস দুটো মার্কস বাদ দিয়ে যে সাবজেক্টটা যতটা নম্বর পড়ে থাকে তার উপরেই তোমার পরীক্ষাটা হবে এবং তোমার হিসেবও সেই রকম হবে। মনে করো তুমি বাংলা, ইংলিশ,
বা হিস্ট্রি এই সাবজেক্টগুলো পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে। এগুলোতে যেহেতু প্র্যাকটিক্যাল নেই, তো তোমার প্রশ্ন হবে পুরোপুরি 100-এর মধ্যে, কিন্তু তোমার পরীক্ষা হবে যেহেতু 20% হচ্ছে অ্যাসাইনমেন্ট টিএমএ, কিন্তু তোমার পরীক্ষা হবে 80 নম্বরের মধ্যে। তুমি 80 নম্বরের মধ্যে কত পাবে সেইটাই তোমার হিসেব করে তোমার মার্কশিটে বসবে, ঠিক আছে। আর একই রকমভাবে যদি তুমি অন্যান্য সাবজেক্ট, যদি আমি পিসিএম বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যদি বলি, তাহলে এর 20 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল, তার মানে এর প্রশ্ন তোমার আসবে 80 নম্বরে, ঠিক আছে। প্রশ্নের মাথায় লেখা থাকবে 80 নম্বর, কিন্তু অ্যাকচুয়ালি তোমার পরীক্ষা হবে হচ্ছে 64 নম্বরের, 64, ঠিক আছে। কেন না 80 থেকে তোমার 100 থেকে 20 তোমার প্র্যাকটিক্যালে বাদ চলে গেল, 16 নম্বর টিএমএতে বাদ চলে গেল, তাহলে থাকবে হচ্ছে 64। পরীক্ষা হবে 64-এর মধ্যে, তুমি প্রশ্ন পাবে 80 নম্বরের, তুমি 80 নম্বরের মধ্যেই উত্তর করে আসবে, কিন্তু তোমার যা পাবে সেটাকে হিসেব হবে 64-এর মধ্যে, বোঝা গেল। সেই 64-এর মধ্যে হিসেব করে তোমাকে মার্কশিটে সেই নম্বরটা বসানো হবে। কীভাবে এই হিসেব হয় এটা আমরা আগের একটা ভিডিওতে করেছি, তোমরা সেটা গিয়ে দেখতে পাবো কীভাবে মার্কস ক্যালকুলেট হয়ে মার্কশিটে বসে, সেটার একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারো, ঠিক আছে। অর্থাৎ তোমার টিএমএ এবং প্র্যাকটিক্যাল বাদ দিয়ে যে মার্কসটা থাকবে সেটার উপরে তোমার থিওরি পরীক্ষা হবে। 3 ঘন্টা 15 মিনিট টোটাল সময় থাকবে। এই 15 মিনিটটা দেওয়া হয় হচ্ছে তোমার প্রশ্ন দেখার জন্য, কেমন প্রশ্ন এসছে সেটা বুঝে নেওয়ার জন্য 15 মিনিটস তোমার এক্সট্রা দেওয়া হয়, এবং 3 ঘন্টা পুরো হচ্ছে তোমার টাইম থাকবে। কোনো এক্সট্রা পেজ দেওয়া হবে না পরীক্ষার সময়, তোমার কোনো এক্সট্রা পেজ থাকবে না। 32টা পেজের একটা খাতা তোমার আনসার শিট দেওয়া হবে, এবং তার মধ্যেই তোমার সমস্ত উত্তর লিখতে হবে। কোনো অতিরিক্ত তুমি পরীক্ষার সময় খাতা চাইলে তোমাকে কেউ খাতা দেবে না, যে 32টা পেজ তোমার দেওয়া হবে সেই 32টা পেজেই তোমার লিখতে হবে। 80% প্রশ্ন ইজি এবং জেনারেল হয়, 20% প্রশ্ন কঠিন হয়। তো এবং ম্যাক্সিমাম হচ্ছে 4 নম্বর 5 নম্বরের উত্তর ম্যাক্সিমাম থাকে, ফলে শর্ট প্রশ্ন 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন বেশি থাকে, ফলে 32টা পেজ মানে এনাফ পেজ, অত পেজ তোমার দরকার হবে না। ঠিকঠাক গুছিয়ে যদি লিখে আসতে পারো এর মধ্যেই হয়ে যাবে, এবং বড় বড় উত্তর লেখার দরকার নেই, প্রশ্নতেই লেখা থাকে কত ওয়ার্ডের উত্তর লিখতে হবে, সেটা মেনটেন করেই তোমাকে উত্তর লিখতে হবে, ঠিক আছে। আর রিটেন এক্সামে 33% পেলে, ক্লাস 12-এর ক্ষেত্রে 33% যদি পাও তাহলেই পাস। যেহেতু বললাম ক্লাস 10 অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল, রিটেন মিলিয়ে নম্বর পেতে হয়, কিন্তু ক্লাস 12-এর প্রত্যেকটা ভাগে আলাদা আলাদা 33% পেতে হয়। তাই কেবল 12-এর ক্ষেত্রেই তুমি 33% লেখা পরীক্ষায় পাও, তাহলে তোমার পাস হয়ে যাবে। এক্সাম ফির একটা ডেট এখানে বলে দেবো এর মধ্যে, যে তোমার অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল, থিওরি এই সব পরীক্ষাই তোমার হবে, কিন্তু যদি তুমি তুমি এক্সাম ফর্ম ফিল আপ না করে থাকো তাহলে কিন্তু তুমি পরীক্ষাগুলো দিতে পারবে না। তুমি অ্যাসাইনমেন্ট জমা করতে পারবে না, তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারবে না, তোমার পিসিবির হল টিকিট আসবে, তোমার কিচ্ছু হবে না। সেজন্য তোমার প্র্যাকটিক্যালের কিন্তু ফিসটা ঠিকঠাক সময় জমা দিতে হবে। যারা এখনও অবধি পরীক্ষার ফিস জমা দাওনি, 2025-এর এপ্রিলে যারা পরীক্ষা দিচ্ছ, তাদের কিন্তু এখনও সময় আছে। 20 তারিখ অবধি যে সময় ছিল সেটা উইদাউট লেট ফাইনে সময় তোমাদের চলে গেছে। এখন কিন্তু প্রতি সাবজেক্ট যা ফিজ আছে তার উপরে পার সাবজেক্ট আরও 150 টাকা করে, ওভারঅল 150 নয়, প্রত্যেকটা সাবজেক্ট পিছু 150 টাকা করে তোমার লেট ফাইন দিতে হবে, ঠিক আছে। 20 তারিখ অবধি উইদাউট লেট ফাইন ছিল। ফিস কত? থিওরির জন্য 300 টাকা, যে সাবজেক্টগুলো তোমার থিওরি আছে সেগুলো হচ্ছে 300 টাকা, আর যদি প্র্যাকটিক্যাল থাকে তাহলে আরও 150 টাকা যোগ হবে। যদি শুধু থিওরি থাকে তাহলে 300 টাকা, আর যদি প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকে তাহলে এর সাথে আরও 150 যোগ হবে প্র্যাকটিক্যালের জন্য, দিয়ে 450 টাকা প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো। আর এনআইওএস ট্রানজ্যাকশন চার্জ নেবে 70 টাকা। এই মিলিয়ে তোমার ফিজ আসবে, দিয়ে সেই ফিজটা তোমাকে অনলাইনে সাবমিট করতে হবে। করলে তোমার ড্যাশবোর্ড থেকেই অপশান দেওয়া আছে, দিয়ে তোমার এক্সাম ফর্ম ফিল আপ হয়ে যাবে। 20 তারিখ অবধি লাস্ট ডেট ছিল উইদাউট লেট ফাইনে। 21 তারিখ থেকে শুরু হয়েছে 31শে ডিসেম্বর অবধি। এটা তুমি পার সাবজেক্ট 150 টাকা করে তুমি লেট ফাইন দিতে পারবে, পার সাবজেক্ট কিন্তু ওভারঅল নয়, এটা মাথায় রাখবে, পার সাবজেক্ট 150 টাকা।
অর্থাৎ এই যে ফিসটা তুমি দিচ্ছ এই পার সাবজেক্ট এর সাথে আবার প্লাস 150 টাকা করে যোগ হবে, ঠিক আছে। দিয়ে তোমার এই সাবজেক্টটা তুমি এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে হচ্ছে 31শে ডিসেম্বর অবধি, এই বছরের শেষ দিন অবধি। 1 জানুয়ারি থেকে আরও তুমি 10 দিন সময় পাবে 10ই জানুয়ারি পর্যন্ত। সেক্ষেত্রে যা তোমার ফিজ আছে এই যে 300 টাকা আর প্র্যাকটিক্যাল হচ্ছে 150 টাকা, এইটা ধরে তার সাথে ওভারঅল 1600 টাকা এক্সট্রা দিতে হবে, 1600 টাকা দিতে হবে এবং 70 টাকা হচ্ছে ট্রানজ্যাকশন চার্জ দিয়ে তোমার যে ফিজ আসবে সেইটা জমা করতে হবে, তারপরে তুমি পরীক্ষা দিতে পারবে। আর যদি তুমি এক্সাম ফর্ম ফিল আপ না করতে পারো 10ই জানুয়ারি যদি তোমার পার হয়ে যায় তাহলে তোমার এপ্রিল 2025-এ পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে। তাহলে এক্সাম ফর্ম ফিল আপটা করে নাও যারা এখনও করে উঠতে পারোনি। যদি কারোর এক্সাম ফর্ম ফিল আপ করতে সমস্যা হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা তোমার এক্সাম ফর্ম ফিল আপ করে দেবো, ঠিক আছে। যারা এপ্রিল 2025 কোনো কারণে পরীক্ষার জন্য মিস করে গেছো, ভর্তি হতে পারোনি, তাদের জন্য 2025-এই আরেকটা পরীক্ষা আছে, সেটাও হচ্ছে এই বছর পরীক্ষা হবে এপ্রিল 2025-এর পরে অক্টোবর 2025-এ হবে, সেটাও পাবলিক এক্সাম। সেটা হচ্ছে স্ট্রিম 1 ব্লক 2। তার অ্যাডমিশন এখনও ওপেন আছে, অ্যাডমিশন চলছে। যারা অ্যাডমিশন নিতে চাও তারা অ্যাডমিশন নিতে পারো। আমরা তোমাদের সঠিক গাইডেন্স দেবো কীভাবে কী হবে, কোন কোন সাবজেক্ট নিলে তুমি ভালো নম্বর পাবে, সেই অ্যাডমিশন করাবো, তোমাদের সঠিক গাইডেন্স দেবো এবং তোমাদের নোটস, সাজেশান, টিএমএ, প্র্যাকটিক্যাল, তোমার ভিডিও লেকচার্স এবং আপডেট ইনফরমেশান, কোন সময় কি চলছে, কোন সময় কি করতে হবে সেগুলো তোমাদের জানানো হবে, যাতে করে তোমরা বোর্ডের সমস্ত ইনফরমেশান ঠিকঠাক সময়ে পাও। এবং আমরা নোটস, সাজেশান যেগুলো দেবো সেখান থেকে তোমরা 95% মার্কস কমন পাবে, মানে নোটস কমন পাবে যে আমরা নোটস দেবো। সে প্রশ্ন তোমার যখন থিওরি পরীক্ষা আসবে তুমি মিলিয়ে দেখে নিতে পারো যে আমরা যে সাজেশান দিয়েছি সেখান থেকেই প্রায় সমস্ত রকম তোমার প্রশ্ন এসছে, দিলে তুমি ভালো লিখতে পারবে। মাধ্যমিক যারা দেবে ক্লাস 10th তারা তাদের বাংলায় প্রশ্ন হবে না, তাদের প্রশ্ন ইংরাজিতে হবে, কিন্তু লিখতে পারবে বাংলায়। এবং তাদের টিএমএ, প্র্যাকটিক্যাল এবং থিওরি মিলিয়ে 33% নম্বর পেলে তাদের পাস হয়ে যাবে, ঠিক আছে। আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা বাংলায় পরীক্ষা দিতে পারবে, সায়েন্সও বাংলায় দিতে পারবে, আর্টসের কিছু সাবজেক্টও তারা বাংলায় দিতে পারবে। প্রশ্ন বাংলাতেই হবে, উত্তরও বাংলায় লিখবে। আর যদি কোনো কারণে যে সাবজেক্ট তুমি মনে করছো যে তুমি সেই সাবজেক্টই নেবে, সব সাবজেক্ট বাংলায় প্রশ্ন হয় না, যে সাবজেক্ট তুমি নিয়েছো সেই সাবজেক্ট যদি ইংরাজিতে প্রশ্ন হয় তাহলে তুমি লিখতে পারবে বাংলায়, ঠিক আছে। আমাদের হেল্পলাইন নম্বর এটা, তোমরা এখানে ফোন করতে পারো, যাদের অ্যাডমিশনের প্রয়োজন তারা হেল্পলাইন নম্বরে ফোন করে কথা বলতে পারো। আমরা এনআইএমএসের অথরাইজ ফ্যাসিলিটেশন সেন্টার, আমাদের ফ্যাসিলিটেশন কোড আছে, ঠিক আছে। তো যারা ভর্তি হতে চাইছো বা নোট, সাজেশন, অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল এগুলোর হেল্প নিতে চাইছো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং 2025 এপ্রিলে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্টের জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো। ধন্যবাদ।